বাংলাদেশে প্রায় প্রতিদিনই অসংখ্য ডায়াবেটিক রোগীদের কোনো না কোনো ধরনের অস্ত্রোপচার বা সার্জারি কিন্তু হচ্ছে। তবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের সার্জারির আগে বা পরে কিন্তু অনেক ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। আজকের আলোচনায় কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আমি নুসরাত দিবা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিক রোগীদের অস্ত্রোপচারের আগে ও পরে করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর শাহিন ইবনে রহমান, রেজিস্ট্রার এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগ, বারডেম জেনারেল হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর তানজিন আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। প্রথমে একটু জানবো যে ডায়াবেটিক রোগী যারা রয়েছে তাদের ক্ষেত্রে সার্জারির আগে বা পরে কেন আসলে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে? ডায়াবেটিস রোগীর যে কোনো অস্ত্রোপচার খুব গুরুত্বপূর্ণ এবং এটাকে গুরুত্বের সাথে দেখতে হয়। এটি দুটি কারণ। একটা হচ্ছে যে ডায়াবেটিসের রোগীর হিলিং হতে দেরি হয়, মানে তার যে কোনো ঘা, আপনি জানেন যে এমনকি আঘাতের কারণে যদি কোনো ঘা হয় এবং অস্ত্রোপচারেতে একটা বড় একটা উন্ড হয়, সেই ঘাটা শুকাতে তার অনেক সময় দেরি হতে পারে এবং সেটা যদি আমরা ঠিকমতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখতে পারি, দেখা যায় যে সেখানে ইনফেকশন হয় এবং অস্ত্রোপচারের পরে অনেক দিন পর্যন্ত ভুগতে হয় রোগীকে ইনফেকশনের জন্য। এটা একটা বড় কারণ। আরেকটি বড় কারণ হচ্ছে যদি আমরা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকা অবস্থাতে কারো সার্জারি করে ফেলি এবং না, অনেক সময় জানাই থাকে না যে রোগীর ডায়াবেটিস ছিল কিনা আগে থেকে, এবং তাকে সঠিক নিয়ন্ত্রণে না এনে তাকে যদি অপারেশন করে ফেলা হয়, তাহলে হঠাৎ করে ডায়াবেটিক কিটোএসিডোসিস বা এই ধরনের বড় কোনো জটিলতা দেখা দিতে পারে এবং ডায়াবেটিস রোগীর মৃত্যু ঝুঁকিও দেখা দিতে পারে। সে কারণে যে কোনো সার্জারির আগে একটা ডায়াবেটিস রোগীর প্রপার ইভ্যালুয়েশন, একটা সম্পূর্ণভাবে সমস্ত টেস্ট করে তার কিডনি পরীক্ষা এবং তার রক্তের HbA1c গড় শর্করা কেমন আছে এগুলো দেখে তার সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনে তারপর সার্জারি করতে হবে এবং সার্জারির পরেও যেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ডক্টর শাহিন ইবনে, আপনার কাছে একটু জানবো, যেমনটি ডক্টর তানজিনা বলছিলেন যে বেসিক কিছু টেস্ট রয়েছে যেগুলো করাটা অনেক বেশি দরকার, কিন্তু এক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে HbA1c, যেটা 3 মাসের গড় ব্লাড সুগার, সেটিও কিন্তু অনেক সময় আপনারা টেস্ট করতে দেন, সেটি আসলে কেন? হ্যাঁ, আপনি যেটা ঠিকই বলেছেন যে HbA1c এটা একটা সুগার প্রোফাইল পরিমাপ করার মার্কার হিসেবে আমরা এখন ব্যবহার করি এবং এখন এডিএ গাইডলাইনেও এটাকে ডায়াবেটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয়। যদি HbA1c মোর দ্যান 6.45 বেশি হয়, পার্সেন্টেজের বেশি হয়, তাহলে আমরা তাকে ডায়াবেটিস ঘোষণা দিতে পারি। এবং এই HbA1c একটা, আমরা বলি এটাকে ডায়াবেটিসের গড় হিসাব, বিগত 3 মাসের একটা গড় হিসাব আমরা এটা মেজার করতে পারি। যে যদি টার্গেটের ভিতরে থাকে, নর্মালের ভিতরে থাকে, অর্থাৎ আমরা এটা বিলো 7 যার থাকে সেটাই আমাদের টার্গেট। হ্যাঁ, যদি বিলো 7-এর নিচে থাকে তাহলে আমরা বলে নিই যে তার গড় হিসাবটা ভালো আছে এবং তার সুগারটা মোটামুটি ভালোই থাকে। সেক্ষেত্রে আমরা করতে দিই যাতে করে তার প্রগনোসিসটা কেমন সেটা বোঝা যায়। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানতে চাইবো যে অনেক ডায়াবেটিক পেশেন্ট রয়েছে যাদের কিডনিজনিত সমস্যা থাকে বা কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আপনারা আসলে কতদিন আগে থেকে তার সার্জারির আগে প্রিপারেশন নিতে বলেন? যে কোনো ডায়াবেটিস রোগী যদি মেজর সার্জারি হয়, মানে বড় ধরনের কোনো অপারেশন হয়, মেজর সার্জারি বলতে বোঝায় যেখানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হয়, যেখানে রোগীকে না খেয়ে থাকতে হয় এবং বড় একটা অপারেশন হয়, সেক্ষেত্রে আসলে সবসময় উচিত সেই রোগীকে অন্তত 7 দিন বা 15 দিন আগে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা এবং তার যে বিদ্যমান ওষুধগুলো আছে সেগুলো চেঞ্জ করে ইনসুলিনে চলে যাওয়া, তাহলে সেটা বেটার আউটকাম হয়। তার সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা, যে তার কিডনি জটিলতা আছে কিনা, কার্ডিয়াক সমস্যা আছে কিনা, এগুলো সাধারণত অ্যানেস্থেসিয়ার জন্য করা হয়। কিন্তু ডায়াবেটিক কিডনি জনিত সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ক্রিয়েটিনিন একটু হাই থাকে, সেক্ষেত্রে আপনারা কতদিনের আসলে সময় নিয়ে থাকেন? ক্রিয়েটিনিন হাই থাকলেই যে অপারেশন করা যাবে না তা নয়, তবে সেই ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন ক্রিয়েটিনিন বেশি থাকলে, কিডনি সমস্যা থাকলে সব ধরনের অ্যান্টিবায়োটিক
ব্যবহার করা যায় না অপারেশনের সময়, সব ধরনের ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যায় না, এবং অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রেও একটু ভালো সতর্কতা অবলম্বন করতে হয়। ক্রিয়েটিনিন যদি বেশি থাকে, কিডনির সমস্যা থাকে, তখন কিন্তু ডায়াবেটিসের ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বন্ধ করে দিতে চাই এবং ইনসুলিনে চলে যেতে চাই, কারণ ইনসুলিন অপেক্ষাকৃত নিরাপদ কিডনির জন্য। যে কারণে এই যে রোগীগুলো ডায়াবেটিস আছে, বিশেষ করে যাদের কিডনি জটিলতা আছে, তাদেরকে অবশ্যই অপারেশনের বেশ কিছুদিন আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। এবং আমরা যদি জানি যে একটা অপারেশন হবে, ইলেকটিভ সার্জারি, যেটা তারিখ দেওয়া হয়েছে অমুক তারিখে, তার 7 দিন আগে থেকে তিনি নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং তার ডায়াবেটিস কিডনির সমস্যাগুলো সমাধান করে তারপরে তিনি হাসপাতালে ভর্তি হবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি সার্জারি দরকার পড়ে, যে এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হলো, এক্ষুনি এটা অপারেশন করতে হবে, এখন আর কোনো উপায় নেই। সেক্ষেত্রে আমাদের তখন একটু শর্টকাটে যেতে হয়। দেখা যায় যে দ্রুত ইনসুলিন দিয়ে বা স্যালাইনের মধ্যে ইনসুলিন দিয়ে বা ইনসুলিন পাম্পের মধ্যে ইনসুলিন দিয়ে তখন আমরা সেই রোগীটাকে অপারেশনের জন্য তৈরি করে থাকি। আচ্ছা, ডক্টর শাহিন, আপনার কাছে একটু জানবো যে যদি কোনো ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে তার হাতে সাফিসিয়েন্ট টাইম রয়েছে এবং আপনারাও সার্জারির পরামর্শ আপনারা দিয়েছেন, সেই ক্ষেত্রে কারোর যদি ওজন আধিক্য থাকে অথবা যদি ওভারওয়েট ওবেসিটি থাকে, সেক্ষেত্রে আসলে আপনারা পরামর্শটা কিভাবে দিয়ে থাকেন সাধারণত? হ্যাঁ, ডায়াবেটিস রোগীদের ওজন আধিক্য থাকতে পারে, কিন্তু যদি তার সার্জারির প্রয়োজন হয়, যেটা যদি আর্জেন্ট সার্জারি হয়, অবশ্যই তাকে আর্জেন্ট সার্জারিতে যেতে হবে। সেক্ষেত্রে ওজন তার বাধা হয়ে দাঁড়াবে না। এবং ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে আপনি ইলেকটিভ সার্জারিতে যেতে পারেন, সেক্ষেত্রে ওজন যে কমাইতে হবে তাও কিন্তু না। ওজনটা সেটা সাময়িক সময়ের ব্যাপার, 1 মাস 2 মাস অনেকের ওজন কমে না। তো ওজন কমানোর জন্য বর্তমানে আমাদের হাতে বিভিন্ন রকমের এখন যেটা লেটেস্ট, যেটা আমাদের কাছে যেমন ইনজেকশন আছে এক রকমের, যেটা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট বলে। এটা দুইভাবেই কাজ করে, ডায়াবেটিসও কমায়, ওজনটাও কমায়। এখন যার ওজনের কারণে বিভিন্ন রকমের মেটাবলিক সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে সুগার কমতে চাচ্ছে না, প্রেশার বাড়তেছে। কারণ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে যাদের ওজন একটু বাড়তি থাকে, আপনারা কিন্তু পরামর্শ দিয়ে থাকেন যে আপনার যেহেতু ইমার্জেন্সি না, সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 মাসের মতো সময় নিয়ে কিছুটা ওজন কমিয়ে তারপর আপনি সার্জারিতে আসেন। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আসলে ওজনটা আমার কন্ট্রা ইন্ডিকেশন না, সার্জারির ক্ষেত্রে ওজনটা কন্ট্রা ইন্ডিকেশন না। অনেক সময় রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন হতে পারে, যে ওজন অনেক সময় ওজনের হিলিংয়ের সমস্যা হতে পারে, যার সাবকিউটিনাস ফ্যাট বেশি, সেক্ষেত্রে হিলিংয়ের সমস্যা হতে পারে। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে সেক্ষেত্রেও হিলিংয়ের সমস্যা হতে পারে, এবং ওই কাটা জায়গায় ইনফেকশন হতে পারে। তো সেই সব ক্ষেত্রে আগে ডায়াবেটিস কন্ট্রোল করে ওজনটা যতটুকু পারা যায় কমানো যায়। যদি ইলেকটিভ সার্জারি ডিলিট করা যায়, সেক্ষেত্রে ডিলিট করে আপনি ওজন কমিয়ে কিংবা করে তারপরে ইলেকটিভ সার্জারিতে যেতে পারেন। কিন্তু যখন কোনো ইমার্জেন্সি সার্জারি প্রয়োজন হবে, সেক্ষেত্রে অবশ্যই তাকে যেতে হবে। সেক্ষেত্রে সুগারটাকে কমিয়ে আনতে হবে। বলা হয় যে সাধারণত র্যান্ডম ব্লাড সুগার 10-এর নিচে এনে, যদি আপনার সুগার বেশি থাকে 10-এর নিচে এনে তাকে সার্জারিতে যেতে হবে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে। সেসব ক্ষেত্রে HbA1c যেটা আগে বলেছিলাম, ওইটা কোনো ফ্যাক্টর না, সেটা বেশিও থাকতে পারে। আমাদের সাধারণত টার্গেট থাকবে যদি ইলেকটিভ সার্জারি কিংবা ডিলে করা যায়, সেক্ষেত্রে HbA1cটাকে কমাই আনতে হবে। সেটা কমাই আনতে গেলে ম্যাক্সিমাম 3 মাস সময় লাগবে। তো 3 মাস অনেক সময় ওয়েট করা যায়, বা অনেক সময় ওয়েট করা যায় না। যদি করা যায় তাহলে আপনি ওয়েট করে HbA1c কমিয়ে আনে সুগারটাকে টার্গেটের ভিতরে রাখতে পারলে তার হিলিংটা ভালো হয়, অপারেশন প্রসিডিউরটা ভালো হয়। এবং ডিউরিং অপারেশন, আফটার অপারেশন যেসব কমপ্লিকেশনগুলো হয়, যেটা তানজিনা আপা অলরেডি বলে দিয়েছেন, যে সুগার বেশি হতে পারে, ইনফেকশন হতে পারে, হিলিংটা ডিলে হতে পারে, এবং ইন্ট্রা অপারেশনের সময় বিভিন্ন রকমের অ্যানাস্থেটিক হ্যাজার্ড, যেটা হৃদরোগের ঝুঁকি হতে পারে, এবং ইলেকট্রোলাইট মানে লবণের তারতম্য বৈষম্য হতে পারে। এইসব অ্যাভয়েড করার জন্যই আপনি সুগারটাকে কন্ট্রোল করে অপারেশনে যাওয়াটাই বেটার। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি বেসিক যেটা ব্লাড সুগার নিয়ন্ত্রণ, হাইপারটেনশন যদি কারোর থেকে থাকে, সেক্ষেত্রে তার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণের দিকে আপনারা বেশি প্রায়োর করে থাকেন। ডক্টর তানজিন, আপনার কাছে জানবো যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কোন ধরনের সার্জারিটা সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে? ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে যে কোনো সার্জারি কিন্তু ঝুঁকিপূর্ণ। এমনকি দেখা যায় যে একটা সামান্য কাটা, এই যে আমাদের কোরবানি ঈদ গেল, হয়তো হাতে একটা ইনজুরি হয়েছে, সেখান থেকেই কিন্তু একটা বড় জটিলতা হয়ে যেতে পারে। সামান্য একটা পায়ের ইনফেকশন থেকে গ্যাংগ্রিন হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কোনো
ছোটোখাটো অপারেশনই ঝুঁকিমুক্ত নয় যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে এবং আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারি। তবে কিছু বড় বড় সার্জারি আছে, যেমন কার্ডিয়াক বাইপাস সার্জারি করা হয়, পেটে অনেক সার্জারি হয় বড় বড়, লিভার বা ইন্টেস্টাইনের, গল ব্লাডারে, সেই সব সার্জারির ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্ক থাকতে হয়। পেটের সার্জারির ক্ষেত্রে একটি বড় সতর্কতা হচ্ছে আমরা জানি যে ডায়াবেটিস রোগীর অটোনমিক নিউরোপ্যাথি থাকে এবং তাদের খাবার কিন্তু খুব দ্রুত খাবার নিচে নামে না, তাদের খাবার পেটের মধ্যে অনেকক্ষণ থেকে যায়। এটাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারেসিস, যে কারণে ওই যে অপারেশনের আগে না খেয়ে থাকার একটা সময় দেওয়া হয় রোগীদের, সেটা ডায়াবেটিস রোগীর বেশি লাগতে পারে। কারণ দেখা যায় যে 24 ঘন্টা না খেয়ে থেকেও তার কিন্তু পেটে খাবার রয়ে যেতে পারে। এইসব ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল সতর্কতা অবলম্বন করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন হসপিটালে অপারেশনের সার্জারির লিস্ট করা হয়, ডায়াবেটিসের রোগীকে আগে রাখা হয়, কারণ হচ্ছে সকালবেলার দিকে যদি তার অপারেশন করা হয় তাহলে তার সেই খাবারের সাথে বা ইনসুলিনের সাথে স্যালাইনের যে সামঞ্জস্য ওটা মেনটেন করা সহজ হয়। তো সব ক্ষেত্রেই হসপিটালগুলোতে দেখা যায় ডায়াবেটিস রোগীর জন্য কিছু আলাদা ব্যবস্থাপনা রাখা হয়, তার জন্য একটু বিশেষ করে ব্যবস্থা করা হয় আর কি। এটা সব সার্জারির ক্ষেত্রেই প্রযোজ্য, যেটা ছোট সার্জারি হলেও এবং বড় সার্জারি হলেও। আমরা ডায়াবেটিক পেশেন্টদের সার্জারি নিয়ে আরও বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালসের সৌজন্য এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর তানজিনা, ছোট্ট করে আপনার কাছে জানতে চাই যে যখন একজন ডায়াবেটিক পেশেন্টের আপনারা সার্জারি করে থাকেন তখন ওই সার্জারি চলাকালীন সময় আসলে কী কী ধরনের বিশেষ সতর্কতা আপনারা অবলম্বন করে থাকেন? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সার্জারির চলাকালীন সময়েই আসলে নানা রকমের জটিলতা হতে পারে। একটু আগেই শুনেছি অ্যানেস্থেটিক হ্যাজার্ড হতে পারে, হঠাৎ করে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে ডায়াবেটিক কিটোএসিডোসিস ডেভেলপ করতে পারে। তাহলে অপারেশনের দিন সকাল থেকে আমাদের একটা বড় প্রস্তুতির দরকার পড়ে। প্রথমে সকালবেলা ইনসুলিন দেওয়া হবে কি হবে না সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন। যদি দেখা যায় যে সকালে নাস্তা খেতে অনুমতি দেওয়া হয় তাহলে ইনসুলিনটা অনেক সময় দেওয়া হয়। আবার যদি বলা হয় যে না খেয়ে থাকবেন তাহলে আমরা ইনসুলিন বন্ধ করে দিই এবং সেক্ষেত্রে আমরা স্যালাইনের মধ্যে ইনসুলিন স্টার্ট করি। আরেকটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, ডায়াবেটিসের রোগী অনেকক্ষণ না খেয়ে থাকবেন তাহলে তার হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে, অন্য রোগীদের কিন্তু এটা থাকে না। তাহলে হয়তো তাকে 24 ঘন্টা 48 ঘন্টা না খাইয়ে রাখা হচ্ছে সার্জারির জন্য। সেক্ষেত্রে তার ব্লাডের গ্লুকোজটা কিভাবে মেনটেন হবে, কোন স্যালাইনটা দিতে হবে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবং এক্ষেত্রে সার্জনের সাথে একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের সমন্বয় করে এই জিনিসটা টেক কেয়ার করতে হবে। যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু যে কোনো ধরনের বিপদ হতে পারে, যেমন হঠাৎ করে রক্তে গ্লুকোজ কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, আবার হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। তাহলে এটাকে মেনটেন করার জন্য আদর্শগতভাবে মানে আইডিয়ালি উচিত হচ্ছে একটা ইনসুলিন পাম্প, ইনফিউশন পাম্প ব্যবহার করা, যেখানে শিরায় ইনসুলিন দেওয়ার একটা ব্যবস্থা থাকে এবং সেই সাথে ডেক্সট্রোজ স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন দেওয়া হয়। কিন্তু সব হসপিটালে এই ব্যবস্থা থাকে না, তখন দেখা যায় যে স্যালাইনের মধ্যেই আমরা ইনসুলিনটা ব্যবহার করি এবং প্রতি ঘন্টায় ঘন্টায় অপারেশন থিয়েটারের মধ্যে ঘন্টায় ঘন্টায় সুগারটা পরিমাপ করা হয় যে ওঠানামা করছে কিনা। তাহলে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই সতর্কতাগুলো কিন্তু অন্যান্য রোগীদের চাইতে আলাদা। এবং যখন পোস্ট অপারেটিভে নিয়ে আসা হয় সেখানেও আসলে উচিত প্রতি ঘন্টায় ঘন্টায় যেন সিস্টার গ্লুকোজটা মাপেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করেন যে কি করা হবে। আচ্ছা ডক্টর শাহিন, আপনার কাছে জানবো, যেমনটি ডক্টর তানজিনা বলছিলেন যে অপারেশনের সময় খুব চমৎকারভাবে কিছু প্রোটোকল যদি মেনটেন না করে তখন কিন্তু রোগীর ঝুঁকিটা অনেকটাই বেড়ে যেতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট আসলে আমরা যদি জেলা উপজেলা পর্যায়ে যদি চিন্তা করি, প্রত্যেকটা হসপিটালে কি আসলে এই ধরনের প্রোটোকল মেনটেন করা হয়? অ্যাকচুয়াল যে চিত্র সেটা আমি হয়তো বলতে পারবো না, কারণ জেলা উপজেলাতে কাজ করার অভিজ্ঞতা আমার খুব কম। আমি সাধারণত ঢাকাতেই কাজ করেছি, বিশেষ করে দুটো ন্যাশনাল মেডিকেল কলেজ, এখন সর্বশেষ বারডেমে আমি কাজ করেছি এবং এই দুইটা হাসপাতালের অভিজ্ঞতা আমি বলতে পারি। সেখানে দেখা যাচ্ছে যে তারা মোটামুটি প্রোটোকল মেনেই এটা করা হয় থাকে, যেটা আপনি অলরেডি বলেছেন যে অপারেশনের আগে কি কি ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সাধারণত আমরা হলাম আমরা সাধারণত মেডিসিন দিয়ে করি, কিন্তু অপারেশন সাধারণত ডিল করে সার্জনরা এবং অ্যানাস্থেটিক ডাক্তাররা। ওনারা আগে দেখে নেন যে কোন রোগীটা কোনো ঝুঁকি আছে কি না, যে প্রি অ্যানাস্থেটিক চেক আপ যেটা আমরা বলি, ওটা সাধারণত ওনারাই করে থাকেন, যে তার
আরও ডিটেলস, তার কিডনি ফাংশন, লিভার ফাংশন, তার কার্ডিয়াক ফাংশন এগুলো ভালো আছে কিনা, তার কোনো কারেন্ট ইনফেকশন আছে কিনা, তার কোনো অন্য হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, ওগুলা চেক করে একটা রোগীকে ফিট করা হয় ফর অপারেশন। এবং যদি সুগার বেশি থাকে সেক্ষেত্রেও তিনি অপারেশন বন্ধ করে দিতে পারেন। সুগার কন্ট্রোল না করে তিনি অপারেশনে যান না। সেক্ষেত্রে আমি রিসেন্টলি আমার একটা ঘটনা বলি। আমার মাই বারডামে ভর্তি করেছিলাম রেনাল স্টোন অপারেশন করার জন্য। তো মোটামুটি তার সুগার বাসায় ভালোই থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যেদিন অপারেশন করব ওই দিন সকালবেলা তার ফাস্টিং চলে আসছে 8, মানে খালি পেটে 18 চলে আসছে। তো অবশ্যই পিরিয়ডাস্টিক চেক আপে যখন গেলেন তখন ডাক্তার না করে দিলেন যে না, এটা করা যাবে না, কারণ তার ঝুঁকি থাকতে পারে। কারণ যখন যেটা অলরেডি আমরা আগে বলেছি যে কী কী ঝুঁকি হতে পারে, সেই ঝুঁকিগুলো তারা হতে পারে। তখন আমি বিশেষ ব্যবস্থায় তার সুগারটা কমিয়ে এনে অপারেশনটা ডিলে করে, যেহেতু তার অপারেশনটা আর্জেন্ট করতে হবে, তার সমস্যা হচ্ছে, সেজন্য আমার বিশেষ ব্যবস্থা করে সুগারটা নামিয়ে 10-এর নিচে, আমি যেটা বলেছিলাম আগে যে 10-এর নিচে রেখে এটা অপারেশন ইমার্জেন্সি করা যায়, সেক্ষেত্রে ওইভাবে করে আমরা অপারেশনে করেছি। এই চিত্রটা মনে হয় আমরা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একেবারেই সার্জারির আগেই কিন্তু তাদের সুগারটা বেড়ে যায়। এক্ষেত্রে অনেকটা কাজ করে, যখন পেশেন্ট তো মেন্টালি কিছুটা স্ট্রেসে থাকে, একটা অপারেশন হবে, সে ভয়ে থাকে কোনো কমপ্লিকেশন হলো কিনা, অপারেশনের সময় সে অপারেশনের পরবর্তীতে সে ফিরে আসবে কিনা, এটা অনেক তার ভয় থাকে। এই ভয় থেকে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের ভিতরে একটা হরমোন রিলিজ হয়, যার নাম হলো কর্টিসল হরমোন। এই হরমোনটার কাজ হলো সুগারটা বাড়িয়ে দেওয়া। যখন কোনো মানুষ যখন স্ট্রেসফুল কন্ডিশনে থাকে তখন দেখা যায় ডায়াবেটিক রোগীর ডায়াবেটিস বেড়ে যায় এই কর্টিসল হরমোনের কারণে। সুতরাং ওইটাকে ধরে নেওয়া হয় যে তার স্ট্রেসফুল ভয়ের কারণেই তার অপারেশনের আগে কিছুটা ডায়াবেটিস বেড়ে যেতে পারে। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানবো যে এই যে ডায়াবেটিক পেশেন্টদের সার্জারি করা হলো, তার পরবর্তী সময়টাতে দেখা যায় তাদের ক্ষত শুকাতে অনেক সময় দেখা যায় আমরা দেখে থাকি যে একটু দেরি হয় বা বিলম্ব হয়ে থাকে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? হ্যাঁ, এটির অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস। আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, হিলিং যে পাওয়ারটা, আমাদের যে নিজস্ব বডির একটা পাওয়ার আছে যে কোনো ক্ষত শুকানোর, যে কোনো জীবাণুর বিরুদ্ধে লড়াই করার মানুষের যে একটা মানবদেহের যে একটা ক্ষমতা আছে, সেটা কিন্তু ডায়াবেটিসের রোগীদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ইমিউনিটি হ্যাম্পার হয়, যে কারণে যে কোনো অস্ত্রোপচারের পরে তাদের ইনফেকশনও বেশি হয় এবং তাদের ক্ষত শুকাতে অনেক দেরি হয়। এই ক্ষেত্রে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, কারণ আমরা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখতে পারি তাহলে এই ইনফেকশনের হার আরও বেশি হবে এবং ক্ষত শুকাতে আরও দেরি হবে। এমনও হয় যে অনেক সময় ওই পুরনো সেলাইটা খুলে আবার নতুন করে ক্লিন করে আবার সার্জনকে সেটা সেলাই করতে হয়, তাহলে এইসব হ্যাসেলের মধ্যে যেতে হয়, কারণ যদি আমরা সুগারটা কন্ট্রোল করতে না পারি। সে কারণে যে কোনো ডায়াবেটিসের রোগী পোস্ট অপারেটিভ পিরিয়ডে ইনসুলিন দিয়ে, ভালো হয় যদি ইনসুলিন দিয়ে, ওষুধ না দিয়ে ইনসুলিন দিয়ে ভালো করে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা। ছুটির সময় যে তাকে শিখিয়ে দেওয়া যে বাড়িতে গিয়ে তিনি কিভাবে ইনসুলিন নেবেন এবং কিভাবে নিজের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, এবং খুব ক্লোজ কিছু ফলো আপ দেওয়া, যেমন 7 দিন পর বা 10 দিন পরে তিনি আবার যেন ডাক্তারের কাছে এসে তার ইনসুলিনটা অ্যাডজাস্ট করে নেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা সেগুলো যেন দেখে নেন। তাহলে এই জিনিসগুলো আমরা রোগীদের বলে দিই, যাতে তার পোস্ট অপারেটিভ পিরিয়ডটা, মানে অপারেশনের পরবর্তী সময়টা যেন নির্ঝঞ্ঝাট যায়। এবং আগেই বলেছি যে সঠিক অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এবং অনেক সময় দেখা যায় ওইখান থেকে পুঁজ নিয়ে কালচার করে তারপরে সেটা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হয়। সব অ্যান্টিবায়োটিক ডায়াবেটিসের রোগীদের ভালো কাজ করে না, এটা মাথায় রাখতে হবে, এবং সেই অনুযায়ী তাকে সেই ইনফেকশনটা প্রিভেন্ট করতে হয়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে যে নিউট্রিশনাল যে ম্যানেজমেন্ট। আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের অনেকেরই কিন্তু কিডনিজনিত সমস্যা থাকে। তো আমরা জানি যে সার্জারির পরবর্তী সময়টাতে ঘা শুকানোর জন্য ভিটামিন সি সমৃদ্ধ খাবার বা প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাওয়ার কথা বলা হয়ে থাকে। এক্ষেত্রে যারা প্রোটিন বেশি খাবে তাদের যদি কিডনিজনিত সমস্যা থাকে, আমরা জানি যে তাদের প্রোটিনের একটা রেস্ট্রিকশন থাকে। এক্ষেত্রে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টদের ভূমিকাটা আসলে কতটুকু? শুধু এই ক্ষেত্রে না, আমি বলবো যে কোনো হাসপাতালে অপারেশনের রোগীদের আসলে ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের পরামর্শ জরুরি। কারণ একটা ঘা শুকাতে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা এবং বিভিন্ন মানে ব্যাধিগুলোকে নিয়ন্ত্রণে রাখা। আরেকটি হচ্ছে পুষ্টি, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি হিমোগ্লোবিন ভালো না থাকে, রক্তশূন্যতা থাকে, যদি রক্তে অ্যালবুমিন কম থাকে, এসব ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ঘা শুকাতে অনেক দেরি হয়। তাহলে এই একটা প্রপার ডায়েট একজন মানে যে কোনো রোগীর জন্য, ডায়াবেটিস রোগী তো অবশ্যই নিউট্রিশনিস্টের একটা পরামর্শ অবশ্যই দরকার যে কোনো অপারেশনের পর।
সেক্ষেত্রে যদি কারো কিডনির জটিলতা থাকে তিনি যে প্রোটিন একেবারেই খাবেন না তা কিন্তু নয়, তাকে যে ফার্স্ট ক্লাস প্রোটিন দিয়ে কিভাবে সেটা হিসাব করে ওজনের সঙ্গে হিসাব করে দিতে পারেন একজন ডায়েটিশিয়ান। পার কেজি বডি ওয়েট অনুযায়ী আপনারা ফিক্স করেন। বডি ওয়েট অনুযায়ী সেটা। ডক্টর শাহিন, আপনার মতামতটাও জানতে চাই যে আসলে নিউট্রিশন যে ভূমিকাটা। হ্যাঁ, অবশ্যই আপা যেটা বলেছেন, অবশ্যই নিউট্রিশনের ভূমিকা আছে। একজন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত, আপনি আগেই বলেছিলেন যে 3D, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। ডায়েট অ্যান্ড ডিসিপ্লিনের ক্ষেত্রে নিউট্রিশনের ভূমিকা অনেক। পার কেজি বডি অনুসারে ক্যালোরি হিসাব করে একজন ডায়াবেটিক পেশেন্টের খাবারের তালিকাটা তৈরি করে দেওয়া হয়। সে কোন বেলায় কতটুকু কী পরিমাণ খাবার খাবে, কত ঘন্টা পর পর খাবার খাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অপারেশনের সময়ও একজন ডায়েটিশিয়ানের ভূমিকা আপনি নিতে পারেন, কারণ কিছু কিছু খাদ্য উপাদান আছে যেটা হিলিংয়ে হেল্প করে। ডায়াবেটিস তো অবশ্যই কন্ট্রোল করতে হবে, প্লাস আরও যেসব প্রেশার, হাইপারটেনশন আছে যেগুলো আছে ওগুলো কন্ট্রোল করতে হবে। পাশাপাশি ডায়েটের ভূমিকা আছে, যেমন ভিটামিন সি আপনি যেটা বলেছেন, যেটা কোলাজেন সিনথেসিস করে হিলিং প্রসেসটা ইমপ্রুভ করে। সেক্ষেত্রে অনেক ডায়াবেটিক সার্জারি ডাক্তাররা অনেক সময় ভিটামিন সি যেটা পাওয়া যায়, সিভিট নামে ট্যাবলেট, যেটা ট্যাবলেট আকারে পাওয়া যায়, সেটা অলরেডি তারপর প্রেসক্রাইব করে দেন অনেক সময় আর্লি হিলিংয়ের জন্য। এবং সেক্ষেত্রে ডায়েটিশিয়ান এসেও আরও কিছু খাদ্য তালিকা তার পরিবর্তন করে দিতে পারেন। যদি তার কিডনির সমস্যা থাকে, সেক্ষেত্রে তার কিডনির প্রবলেম অনুসারে ওইটার উপরে বেস্ট করে কতটুকু প্রোটিন খেতে সে পারবে, পারমিটেড, সেটা তিনি ঠিক করে দিতে পারেন। তার ফ্লুইডটা সেই মেজারমেন্ট করে দিতে পারেন। আরেকটা খাদ্য উপাদান আছে যেমন জিঙ্ক। জিঙ্কটা অনেক সময় হিলিং প্রসেসে হেল্প করে। সেটা আলাদা করে জিঙ্ক ট্যাবলেটও বাড়িতে দোকানে পাওয়া যায়। যেসব খাদ্য উপাদানের ভিতরে জিঙ্ক থাকে আপনি সেগুলোও নিতে পারেন। এগুলো ডায়েটিশিয়ানরাও বলে থাকেন, আর পাশাপাশি আমরাও যদি সুযোগ পাই কোনো সার্জারি ডাক্তারদের ক্ষেত্রে আমরা বলে থাকি। এখানে একটু যোগ করতে চাই যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে পেটের অপারেশনের ক্ষেত্রে, কোনো রোগীকে দীর্ঘদিন তরল খাবার খেতে বলা হয়, অনেক সময় সেমি সলিড খাবার খেতে বলা হয়। তো রোগীরা কিন্তু বোঝে না, তারা ভাবে যে তরল খাবার মানে শুধু স্যুপ খাওয়া বা শুধু দুধ খাওয়া। আসলে তা নয়, তরল খাবার খেলেও কিন্তু সেটাকে সুষম খাদ্য হতে হবে। মানে তার ক্যালোরি হিসাব করে কতটুকু প্রোটিন, কতটুকু কার্বোহাইড্রেট থাকবে, সেটা একমাত্র একজন অভিজ্ঞ পুষ্টিবিদই হিসাব করে তাকে বলে দিতে পারেন যে বাড়িতে কিভাবে তরল খাবারটা তৈরি করতে হয়, কিভাবে সেটা খেতে হবে, বা টিউবের মাধ্যমে কিভাবে খাবারটা তৈরি করতে হয়। এই জিনিসগুলো আসলে পুষ্টিবিদের একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ সার্জারি আগে পরে আমরা বলতে পারি যে আসলে পুরো একটা টিম কিন্তু এক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে। আমরা ডায়াবেটিক পেশেন্টদের এই সার্জারির আগে পরের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আরও বিস্তারিত আপনাদের দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নির্মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর শাহিন, আপনার কাছে একটু জানবো, যেমনটি কিন্তু ডক্টর তানজিনা বলছিলেন যে সার্জারির আগে পরে একটা নির্দিষ্ট সময় পর পর আপনার ব্লাড সুগার চেক করার কথা বলে থাকেন। সার্জারি পরবর্তী সময়টাতে যখন আপনার ফলো আপের কথা বলেন, তখন আসলে বাড়িতে যাওয়ার পরে সেটা কত দিন বা কত সময় পর পর আপনারা চেক করতে বলেন? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সার্জারির পরবর্তী ফলো আপ, যেসব পেশেন্ট হাসপাতালে ভর্তি থাকা লাগে, সেক্ষেত্রে আমরা প্রতিদিনই সুগার মেজার করি। যেমন আমাদের হসপিটালে প্রতিদিন মিনিমাম 4 বার করে সুগার মেজার করে। সেটা সকল রকমের পেশেন্টের, সার্জারি যাদের হয় তাদেরকেও করা হয়, যাদের সার্জারি লাগে না, নর্মাল পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও ওই প্রতিদিন 4 বেলা করে করতে হয়। এবং 4 বেলা করে তার সুগারটা প্রোফাইলটা দেখে তার ওষুধটা অ্যাডজাস্ট করতে হয়। যদি ইনসুলিন থাকে সেটা অবশ্যই ইনসুলিনকে অ্যাডজাস্ট করতে হবে। সার্জারি পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই ইনসুলিনটা বেটার, কারণ এটাকে দ্রুত ডায়াবেটিস কন্ট্রোল করে হিলিং প্রসেসটাকে এগিয়ে নিতে হবে। পেশেন্ট যখন ছুটি হয়ে বাসায় চলে গেলে তো অনেকের বাসা কাছাকাছি থাকে, অনেকের বাসা অনেক দূরে থাকে, আসতে সমস্যার কথা বলে। এটা আসলে ভ্যারি করে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। যারা আসতে পারবে, তাদের ট্রান্সপোর্ট অ্যাভেলেবল, তাদের ক্ষেত্রে আমরা আরও ক্লোজ, মানে 3 দিনও পরেও আসতে পারি। আমরা তাকে একটা অ্যাডভাইস দিই, একটা ফর্ম দিয়ে দিই যে বাসায় আপনি এরকম গ্লুকোমিটার দিয়ে সুগারটা মেজার করে লিখে রাখবেন, সেটা নিয়ে আপনি আসতে না পারলে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে আমরা ওই সুগারটা দেখে তার ওষুধটা অ্যাডজাস্ট করে দিই। আর পেশেন্টের অনেক সময় তো ফলো আপে আসতেই হয় 7 দিন, 10 দিন, 1 মাস পরে, কারণ তার সেলাই কাটার ব্যাপার থাকতে পারে, সার্জন একজন তার ওইটাকে দেখার একটা ব্যবস্থা থাকতে পারে, ওখানে হিলিংটা কীরকম হচ্ছে, তার কোনো ইনফেকশন হচ্ছে কি না।
তো ওটা ওনাদের পার্ট, সার্জারি পার্ট। আর যারা ডায়াবেটিস বিশেষজ্ঞ তাদের পার্টটা হচ্ছে সুগারটা মেজার করা। সে যখনই আসবে 7 দিন হোক, 10 দিন হোক, অথবা 3 দিন পরেই হোক আসলে আমরা ওইরকম একটা চার্ট করে নিয়ে আসতে বলি, অথবা সে ফাস্টিং মানে খালি পেটে এবং অথবা নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে সুগারটা মেজার করে নিয়ে আসতে বলি। ওটার উপরে ভিত্তি করে তা আমরা আমাদের ডায়াবেটিসের যে পার্টটা সেটাকে ঠিকভাবে ম্যানেজ করে দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে নিশ্চয়ই রোগীদেরকে প্রপার কাউন্সেলিং করা হয়। কাউন্সেলিংটা জরুরি, অবশ্যই কাউন্সেলিংটা জরুরি। রোগী না আসতে পারলেও অন্য কেউ যেন আসে সুগারটা নিয়ে। জি, ডক্টর তানজিনা, আপনার কাছে একটু জানবো, এখন সার্জারি পরবর্তী সময়টাতে যখন রোগীরা তাদের বাসায় থাকেন তখনও নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধা তাদের হতে পারে। কি কি লক্ষণ দেখলে তিনি আসলে বুঝতে পারবেন যে কোনো ধরনের ইনফেকশনের দিকে সেটি যাচ্ছে? এটা সাধারণত বলেই দেওয়া হয়, সার্জনরা বলে দেন যে বাড়িতে গিয়ে যদি জ্বর আসে, যদি কাটা যে জায়গাটা, ওই ঘায়ের জায়গাটা যদি ভিজে আসে, ড্রেসিং ভিজে যায় বা হচ্ছে পুজ বের হয়, তাহলে বুঝতে হবে যে আসলে তার ইনফেকশন হচ্ছে এবং তিনি দ্রুত যেন হাসপাতালে চলে আসেন। আমাদের ক্ষেত্রে ডায়াবেটিসের বিশেষজ্ঞদের ক্ষেত্রে আমরা বলে দিই যে আপনি প্রতিদিন, যদি প্রতিদিন নাও পারেন অ্যাটলিস্ট একদিন পর পর নিজের যে ডায়াবেটিসটা মেজার করে লিখে রাখবেন খালি পেটে খাবার পর, সেটা যেন টার্গেটের মধ্যে থাকে, সেটা যেন 10-এর উপরে না যায়। এবং ওটা যদি অনেক বেড়ে যেতে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আবার অনেক কমেও যেতে পারে, কিন্তু হসপিটালে যেটা স্ট্রেসের কারণে বা বিভিন্ন কারণে ইনফেকশনের কারণে বেড়ে গিয়েছিল, তাহলে বাড়িতে গিয়ে আবার বাড়ির পরিবেশে সেটা কমেও আসতে পারে। সেক্ষেত্রে ইনসুলিন কমানোর দরকার হতে পারে। তাহলে হাইপোগ্লাইসেমিয়ার যে উপসর্গগুলো, বুক ধরফর করা, অস্থিরতা, ঘেমে যাওয়া, হাত পা কাঁপা, এগুলোও তাকে বলে দিতে হবে। যদি এরকম বোধ করেন তাহলে ইনসুলিন কমাতে হবে অথবা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এখানে একটু বলে দিই যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেজর সার্জারিতে রোগী যে আগে ওষুধ পেতেন সেগুলো বন্ধ করে দিয়ে ইনসুলিনে চলে যাই এবং তাকে ইনসুলিন দিয়েই সাধারণত ছুটি দেই। তাহলে রোগীদের একটা বড় প্রশ্ন থাকে, আমাকে কি তাহলে সবসময় ইনসুলিনই নিতে হবে কিনা? তাহলে এটা একটা অ্যাসিওর করার ব্যাপার থাকে যে এই ইনসুলিনটা দেওয়া হয়েছে সাময়িকভাবে তার সার্জারির জন্য। এটা যে সবসময় লাগবে তা নাও লাগতে পারে। সেক্ষেত্রে পুরোপুরি যখন ঘা শুকিয়ে যায়, সার্জন যখন বলেন যে তার ফলো আপ শেষ, মানে অপারেশনের দিক থেকে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার ব্যাক করে তার আগের যে ওষুধ সেখানে চলে যেতে পারি ঘা শুকানোর পরে। তাহলে সেক্ষেত্রে রোগীকে আসলে ফলো আপে আসতে হবে। আসার পরে হয়তো দেখে সব কিছু বিবেচনা করে আমরা আবার ওষুধে ফিরে যাব কিনা সেই সিদ্ধান্তটাও তাকে দিতে পারি। তাহলে এই সার্জারির আগে পরে আসলে রোগীকে বেশ কয়েকবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং সেই অনুযায়ী সিদ্ধান্তগুলো নিতে হয়। আচ্ছা, এই যে যোগাযোগের বিষয়টা আপনি বললেন, যেমনটা কিন্তু ডক্টর শাহিন বলছিলেন যে অপারেশনের পরবর্তী সময়টাতে কিন্তু কাউন্সিলিং করে থাকেন, তো অপারেশনের আগেও নিশ্চয়ই এই ধরনের কাউন্সিলিং করাটা অনেক বেশি দরকার রোগীদের জন্য। হ্যাঁ, বিশেষ করে বেশিরভাগ রোগী বলেন যে আমার তো ডায়াবেটিস এই ওষুধে কন্ট্রোল আছে, তাহলে কেন আমাকে ইনসুলিন দিচ্ছেন? তাহলে একটা বড় কাউন্সিলিং হচ্ছে, এই ইনসুলিন দেওয়া হচ্ছে আপনাকে দ্রুত সুস্থ হওয়ার জন্য এবং দ্রুত যেন ঘাটা শুকিয়ে যায়, ইনফেকশন না হয় সেই জন্য। এটা কিন্তু সাময়িক, এটা পরবর্তীতে আমরা আবার বন্ধ করতে পারবো। এটা একটা তার রিঅ্যাসুরেন্সের দরকার আছে এবং কাউন্সিলিংয়ের দরকার আছে। আরেকটা হচ্ছে ওই যে তিনি নিজের ব্লাড সুগার কিভাবে নিজে ম্যানেজ করবেন এবং ইনসুলিনের ডোজ কিভাবে বাড়াবেন কমাবেন, ওইটাও কিন্তু আমরা এখন রোগীকে শিখিয়ে দিই এবং বেশিরভাগ রোগী খুব সুন্দরভাবে এটা মেনটেন করতে পারেন। এবং তিনি কতবার ফলো আপে আসবেন বা কতবার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সেটাও আমরা একটু ডিসচার্জের কাগজে লিখে দিই যে এভাবে করে আপনি ফলো আপে আসবেন। আচ্ছা, অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে যদি এই প্রোটোকলগুলো মেনটেন করা যায় তাহলে সার্জারি পরবর্তী সময়টাতে একজন ডায়াবেটিক পেশেন্ট সুস্থ থাকতে পারেন। আমরা এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আরও একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্য এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। ডক্টর শাহিন, আপনার কাছে একটু জানবো, অধিকাংশের ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের একটা কমন প্রশ্ন থাকে যে আমার এখন সার্জারি যেহেতু হয়ে গেছে, কতদিন পর থেকে আমি স্বাভাবিক হাঁটাচলা করতে পারবো? হ্যাঁ, এটা অনেকটা নির্ভর করে তার সার্জারির ধরনের উপরে। তার অনেক সময় মেজর সার্জারি আছে, মাইনর সার্জারি আছে। যেসব মেজর সার্জারিগুলো থাকে সেক্ষেত্রে একটু ডিলে করা হয়।
হিলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকে ধীরে ধীরে তাকে গ্র্যাজুয়াল মুভমেন্ট করতে হয়। আর যেগুলো মাইনর সার্জারি, ছোট যেগুলো বিশেষ করে ছোট লিম্ব অ্যাম্পুটেশন বলেন, লাইপোমা অপারেশন বলেন, যেগুলোতে সাধারণত জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া লাগে না, প্লাস স্পাইনাল অ্যানেস্থেশিয়া দেওয়া লাগে না, সেক্ষেত্রে আমরা তাকে আর্লি মুভমেন্টই করতে বলি। আবার কিছু কিছু অপারেশন আছে সার্জনরা বলে দেন যে আপনার অপারেশনের পরের দিন থেকেই মুভমেন্টটাই জরুরি। আমি আবার উদাহরণটা টানি, যেমন আমার মায়ের ক্ষেত্রে রেনাল অপারেশন যেটা হয়েছিল, ওই ক্ষেত্রে সার্জনরা বলেছেন যে যেদিন অপারেশন হয়েছেন তার 6 ঘন্টা পর থেকে মুভমেন্ট করতে বলেছেন। এটা তার হিলিংয়ের জন্যই তাই বলেছেন। সে এটা ভেরি করে, অপারেশন টু অপারেশন ভেরি করে, কারো ক্ষেত্রে 6 ঘন্টা পর, কারো ক্ষেত্রে একদিন পরে। এটা যত মুভমেন্ট করবেন ততই পেশেন্টের জন্য বেটার। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের দিক থেকে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আমরা সুগার কন্ট্রোল করতে হলে অবশ্যই পেশেন্টকে মুভমেন্ট করতে হবে, কিন্তু পেশেন্ট অনেক সময় মুভমেন্ট করতে পারেন না, তার যেখানে ইনসিশন দেওয়া হয়েছে, কাটা হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় ব্যথা অনুভব করে, ফিল করে, সেক্ষেত্রে তার ব্যথার জন্য সে নিয়ে মুভমেন্ট করতে পারেন না। কিন্তু যদি সার্জন বলে দেন যে ওই টাইমের পরই মুভমেন্ট করতে হবে, সেটাই ইম্পর্টেন্ট, মুভমেন্ট করা দরকার। আচ্ছা, যেহেতু আপনার মায়ের অপারেশনের কথাই আপনি বলছিলেন, বেশ কয়েকবার বলছিলেন, একটু জানতে চাইবো যে এক্ষেত্রে কি কোনো ধরনের সেকেন্ডারি ইনফেকশন হয়েছিল কিনা? হ্যাঁ, অপারেশনটা মাত্র এই 3-4 দিন হয়েছে, এখন পর্যন্ত যতটুকু আমি বুঝতে পেরেছি এখন পর্যন্ত হয়নি, আল্লাহর রহমত। আচ্ছা, ওটা আরো যেন না হয় সেটার জন্য আসলে কি কি ধরনের পরামর্শ আপনি আপনার মায়ের ক্ষেত্রে বা পেশেন্টদের ক্ষেত্রে আসলে দিয়ে থাকেন? যে পরামর্শ আমি আমার মায়ের ক্ষেত্রে দেব, সেই পরামর্শ অবশ্যই সব রোগীদের ক্ষেত্রে একই। কারণ তা বিশেষ করে আমি যেটা করেছিলাম, তিনি অপারেশনের আগে সাধারণত ইনসুলিন যেটা পেতেন, 2 বেলার ইনসুলিন পেতেন, যেটাকে আমরা বলি প্রিমিক্স ইনসুলিন, 2 বেলা পেতেন। আমি সেটাকে শিফট করে স্প্লিট মিক্স, মানে ভাগ করে 2টা ইনসুলিন ভাগ করে 3 বেলা করে দিচ্ছি। এতে করে তার সুগারটা খুব টাইট কন্ট্রোলে থাকে, যাতে করে সে সুগারটা বেশি না থাকে। তার HbA1c তো আগেই আমি মেজার করে নিয়েছি, সেটা মোটামুটি টার্গেটে নাই, কিন্তু টার্গেটের কাছাকাছি ছিল। এবং আমি আগেও বলেছি তার অপারেশনের দিন তার সুগার বেড়ে গিয়েছিল, এবং বিশেষ ব্যবস্থায় অপারেশন ডিলে করে তাকে আমরা অপারেশন করিয়েছি, এবং যাতে করে অপারেশনের পরবর্তীতে তার সুগার না বাড়ে, সেক্ষেত্রে আমি ওই যে স্প্লিট মিক্স, যে 2টা ইনসুলিন 3 বেলা করে দিচ্ছি, সেটা এখনও পর্যন্ত আমি কন্টিনিউ করতেছি। তার ডায়েটের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে বলেছি। অর্থাৎ ডিসিপ্লিনের মধ্যে থাকলে একজন ডায়াবেটিক পেশেন্টের যদি সার্জারি হয়ও সেক্ষেত্রে তিনি সুস্থ থাকতে পারেন। ডক্টর তানজিন, আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের সার্জারি করার ক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় যে কতটুকু সীমাবদ্ধতা রয়েছে? একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সই বলে আমাদের অর্ধেক ডায়াবেটিসের রোগী জানেনই না যে তার ডায়াবেটিস আছে কিনা, এবং সেটি না জেনেই তিনি একটি অপারেশনে চলে যান। আমি খুব কমন একটা উদাহরণ দিই যে অনেক চোখের ডাক্তার আমাদের পরামর্শ নেন, কারণ যেদিন ক্যাটারেক্ট অপারেশন হবে, ছানি অপারেশন হবে, ওই দিন তারা হঠাৎ করে হয়তো একটা র্যান্ডম সুগার দেখেন 15-20 এরকম চলে এসছে, যে রোগী কখনো জানতেন না যে তার ডায়াবেটিস আছে। তাহলে যে কোনো রোগী যে কোনো অপারেশন, সেটা একটা সিম্পল ছানি অপারেশনই হোক, তার উচিত হচ্ছে আগে থেকে নিজের একটা চেক আপ করা, তার উচ্চ রক্তচাপ আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, এটা চেক করা। এটা চেক না করেই অনেকেই কিন্তু অপারেশনে চলে যান। তাহলে এটা করা যাবে না, এটা আমাদের দেশে একটা বড় সীমাবদ্ধতা। আরেকটি দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে ডায়াবেটিসের ডাক্তার বা এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যে পরামর্শ করা জরুরি, এটাও অনেকে বোঝেন না। অনেকে নিজে নিজে হয়তো ওষুধ অ্যাডজাস্ট করেন, বা অনেক সময় দেখা যায় সার্জনকেই বলেন যে আমার ওষুধটা আপনি ঠিক করে দেন, করে সেটা করে দেন। কিন্তু এটা আসলে একটা বিশেষায়িত বিষয়, এবং অপারেশনের আগে পরে সুগার অনেক ওঠানামা করে। এটা একটু আগে আমরা ডক্টর শাহিনের মায়ের ক্ষেত্রে দেখেছি যে এক রাত টেনশনে থাকার কারণে, এক রাত স্ট্রেস নেওয়ার কারণে হয়তো পরের দিন সকালে ওনার ডায়াবেটিস বেড়ে 18 হয়ে গেছে। তাহলে এই ওঠানামাটা অপারেশনের আগে পরে খুবই কমন। যেটা আগের দিন ছিল 5, পরের দিনই দেখবেন ওটা 15 হয়ে গেছে। আগের দিন হয়তো রোগী না খেয়েছিল, পরের দিন আবার খাবার দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো খুব সফটলি, খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয়, এবং এটি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ছাড়া আসলে করা যায় না। কারণ সব হাসপাতালে তো বিশেষজ্ঞ থাকেনও না, সেটাও আমাদের একটা বড় সীমাবদ্ধতা, যে আমরা হয়তো দেখা যায় সার্জনকে একাই সব কিছু করতে হচ্ছে। তিনি ব্লাড প্রেশার ম্যানেজ করছেন, তিনি ডায়াবেটিস ম্যানেজ করছেন, অ্যানেস্থেশিয়ার যিনি ডাক্তার তিনি হয়তো ইনসুলিন অ্যাডজাস্ট করছেন। তাহলে এটাও আমাদের এই সীমাবদ্ধতাটাও পার হতে হবে। এখন বর্তমানে আমাদের এন্ডোক্রাইনোলজিস্টের সংখ্যা বেড়েছে, এখন দেশে সমস্ত মেডিকেল কলেজে এন্ডোক্রাইনোলজিস্ট আছেন। তো আমি মনে করি আস্তে আস্তে এই সীমাবদ্ধতা আমরা কাটিয়ে উঠতে পারবো। অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে যে ডায়াবেটিক পেশেন্টের হচ্ছে যে যদি অন্যান্য কোনো সমস্যা থাকে বা যদি নাও থাকে, সেক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা করে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দেন সার্জারিতে যাওয়া। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ, এখন টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন হরমোন বার্তা। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।